বেসিক প্রবলেমগুলো যে ফর্মুলাটা সেটা স্টার্ট আজকে আমরা ম্যাথে স্টার্ট করব সাসপেনশন প্র্যাকটিস মেথড এটা টপিক তো আর এখানে আরেকটু রিভিউ করে নিই যে সাসপেনশন প্র্যাকটিস মেথডটা বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা একটা টার্ম করছিলাম স্ট্রিং এফিশিয়েন্সি তার আগে এই চিত্রটাতে ক্যালকুলেট রাখা হচ্ছে একটু পিছন থেকে আসি যে এটা হচ্ছে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের ফিজিক্যাল ডিজাইন সাসপেনশনটা ওই শাহরিয়ার নতুন আসা আজকে একটু আমি বলে দিই আমাদের এটা হচ্ছে টাওয়ার ধরো টাওয়ারের এই যে সাপোর্টটা এটা হচ্ছে ক্রস আর্ম থেকে আমাদের ইনসুলেটরগুলো চলে ইনসুলেটরের কাজ হচ্ছে কি সেটা হচ্ছে যে ধরো যে দুইটা হলো দুই হাতে দুইটা ইনসুলেটর চলতেছে নেক্সট টাওয়ারের সাথে আবার এখানে এটা হচ্ছে এই যে এই জিনিসটার নাম হচ্ছে ক্রস আর্ম এটা হচ্ছে টাওয়ার আর এটা হচ্ছে আমরা যে করতেছি সাসপেনশন টাইপ ইনসুলেটর সেই ইনসুলেটর এখন নেক্সট টাওয়ারের এই সাবের ডিসগুলোর সাথে এই নিচের থেকে আমাদের কন্ডাক্টর লাইনগুলো চলে যায় চলে গিয়ে নেক্সট টাওয়ারের ইনসুলেটরগুলোর কন্ডাক্টর লাইনের সাথে যুক্ত হয় মানে যে ট্রান্সমিশন লাইনের তারগুলো দেখানো তুমি সেটা ফ্যাক্টর দেখছো একটা চারটি কতগুলো থাকে তার নিচে দিয়ে চলতেছে না কেন দেয় না তার কারণ হচ্ছে দেখো এই যে স্টিলটা এই টাওয়ারটা সেটা তো একটা স্টিল টাওয়ার তাই না তুমি এখানে একটা মানুষ আছে মনে করো সেখানে টাচ কি ঘটবে এও স্টিলে যে ক্রস আর্ম সেও স্টিলে ডিরেক্ট যদি কন্ডাক্টর লাইনটা এখানে কানেক্ট থাকতো তাহলে কি হচ্ছে শর্ট এই জন্য আমরা সাপোর্টটা আমাদের লাগবে ক্রস আর্মটা আমাদের লাগবে এই যে কন্ডাক্টরগুলা এখানে কোনো মানুষ টাচ করলে যেন শর্ট না খায় এই জন্য আমরা এই ইনসুলেটরগুলোর মধ্য দিয়ে আমরা কন্ডাক্টরের লাইনগুলা চলে দিই এখন এখানে টাচ করলে দেখো সে একটা ইনসুলেটরের পরে কন্ডাক্টর লাইনটা পাইতেছে না তার কারণে ইনসুলেশনটা তাকে শর্ট থেকে বাঁচাইতেছে না এটাই হচ্ছে ইনসুলেটরগুলোর কাজ আমরা চার ধরনের ইনসুলেটর করছি কি কি বলতো না এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর সাসপেনশন টাইপ তারপর সাসপেনশন টাইপ তারপরে শ্যাকল টাইপ স্ট্রিং টাইপ পিন টাইপ ইনসুলেটর হচ্ছে আমরা মনে করো যে 11 কেভি পর্যন্ত লাইনগুলোকে সেই ইনসুলেশন করতে পারে সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো হচ্ছে 33 কেভি এর উপরে লাইনগুলোকে তোমার ইনসুলেশন দিতে পারে হার্ড ডিস্ক 11 কেভি এটা ইম্পর্টেন্ট ইয়া ছিল আর তোমার যে বাকি দুটো আছে স্ট্রিং টাইপ ইনসুলেটর কোনো যদি রাস্তার বাদ থাকে এই সামনে এন্ড অফ দ্য রোড তখন কর্নার অফ দ্য রোড তখন হচ্ছে আমাদের এই তোমার স্ট্রিং টাইপ ইনসুলেটরটা লাগে এই যে দেখো ছবি আছে শাগলটাও স্ট্রিং টাইপের মতো ইউজ করা যায় এটাও ইউজ করা যায় দেখো এটা হচ্ছে তোমার স্ট্রিং টাইপ যেটা হচ্ছে কর্নার যদি কোনো রোডে থাকে তোমার এই ইনসুলেটর ডিসগুলো কিভাবে ঝুলে দেখো এই যে উলম্বভাবে ঝুলতেছে না তোমার যদি কোনো রাস্তার কর্নার পাও তখন কি উলম্বভাবে ঝুলে যাওয়ার তখন দেখো এর পজিশনটা কিন্তু দেখো এরকম হয়ে গেছে আর সেকেন্ড টাইপ ইনসুলেটরটা তুমি হচ্ছে এই দুই ভাবে ইউজ করতে পারবে একটা হচ্ছে যেহেতু একটা বোর্ড দিয়ে তোমার ডাইরেক্ট কানেক্ট করা যায় তুমি বোর্ডটা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরায় তুমি ইচ্ছা করলে এটা ডেরিভেটিভ ব্যবহার করতে পারবে ইচ্ছা করলে এটা নরমাল ভাবেও ব্যবহার করতে পারবে আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে কাজ সাসপেনশন টাইপ ইনসুলেটর যেহেতু আমাদের বড় বড় ট্রান্সমিশন লাইনগুলো ইনসুলেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় যেটা দেখতে অনেকটা এরকম হয় সেজন্য আমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো নিয়ে আমাদের কাজ আর এই যে এখানকার প্রত্যেকটা ডিস্ক 11 কেভি ভোল্টেজ পর্যন্ত সাপ্লাই ইনসুলেট করতে পারে এখানে কয়টা ডিস্ক দেখো চারটা ডিস্ক না তার মানে সে 44 ডিস্ক ভোল্টের মতো ইনসুলেশন দিতে পারে ট্রান্সমিশন লাইনে এরপরে আসো আমি লাস্ট ক্লাসে এই জিনিসটা আরেকবার আমি এসি কত পাওয়ার
এই জন্য এসে সমস্যা আছে। আগে বছর পেপার আমরা এখানে এখানে বুঝছো তো? ঠিক আছে। দেখো তোমরা তো টেন ব্যাচ সবসময় এখানেই করো, তাই না? এখানেই দিছি। দেখো এই যে সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলা, এটার এখন তুমি অ্যারেঞ্জমেন্ট যদি খেয়াল করো, আমাকে বলো যে এখানে ফার্স্টে সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলার উপরিকার ক্রসারটা না, আর ক্রসারটা এসে টাওয়ারের সাথে যুক্ত হয়েছে। এখন এই চিত্রটার সাথে একটু তুমি রিলেট করো, এইটা কি তাহলে? ক্রসার না? ক্রসার। এখানে টাওয়ার লিখছে কারণ হচ্ছে এই যে এইখানে যখন তুমি টাওয়ারটা দিবা, এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ সেম গ্রাউন্ডেড, তাই না? এই যে এখানে যেহেতু গ্রাউন্ড আছে, এখানেও ভোল্টেজ জিরো, এই ক্রস আর্মের ভোল্টেজ জিরো, আর এখানে হচ্ছে কন্ডাক্টর লাইনগুলো যেহেতু সেহেতু এখানে হাই ভোল্টেজ। এখন আসো, তারপর দেখো যে আমাদের এই যে মেকানিক্যাল ডিজাইনটাকে আমরা যদি ইলেকট্রিক্যাল ডিজাইন নিয়ে আসি, তাহলে দেখো যে প্রত্যেকটা সাসপেনশন ডিস্কে একটা করে ক্যাপাসিটর দিয়ে এরা রিপ্লেস করছে। তার কারণ কি দেখো, আমি লাস্ট ক্লাসে বলছিলাম ক্যাপাসিটরের দুইটা পাত থাকে, একটা পাতে হচ্ছে তোমার হাই ভোল্টেজ থাকে আর একটা পাতে হচ্ছে লো ভোল্টেজ থাকে। ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক, একটা হচ্ছে তোমার প্লাস প্লাস প্লাস, একটা হলো মাইনাস মাইনাস মাইনাস। এখন দেখো এখানে আমার ডিস্কগুলোকে কেন ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করছি? এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত? জিরো। কারণ হচ্ছে এখানে হলো ক্রসআর্মটা, এইটা হলো এই যে এই জিনিসটা, আর এই ক্রসআর্ম হচ্ছে টাওয়ারের সাথে গ্রাউন্ডে কানেক্টেড, এজন্য এই জিরো ভোল্টেজটা এখানে ডিরেক্ট আসবে। আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে তিনটা যেহেতু বিস 33 কেভিএ বলতে পারছি, তাই না? তার মানে এটাকে আমরা এইভাবে সাথে চিন্তা করতে পারি যে এইদিকে একটা 33 কেভি আছে আর এদিকে একটা 0 ভোল্ট আছে, বলতে পারি না সিস্টেমটাকে? না। তাহলে এই যে প্রত্যেকটা ডিস্কে আমরা একটা করে ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করতে পারি। এরপরে দেখো যে এরপর আসি, এই যে এই ডিস্ক এই ক্যাপাসিটর গুলার একটা নাম ছিল, কি নাম বলতো স্যার? এগুলো হচ্ছে মিউচুয়াল বা সেলফ ক্যাপাসিট্যান্স। প্রত্যেকটা নিজস্ব যে ক্যাপাসিট্যান্সটা থাকবে এটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। এখন ডান পাশে যে এই বাম পাশের চিত্রটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা একটা করে ক্যাপাসিট্যান্স আছে, প্রত্যেকটা ডিস্কের জন্য একটা ক্যাপাসিট্যান্স। আরো ডান পাশের চিত্রটায় আসো, তখন কি দেখো? দেখো এই তার আগে দেখো যে এখানে যেহেতু কন্ডাক্টর লাইনটা এখান থেকে সেম কারেন্ট প্রত্যেকটা ক্যাপাসিটর ডিস্কের মধ্যে যাচ্ছে, তো এখানে এসে দেখো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে দেখো যে একটা বাম দিকের যে ক্যাপাসিট্যান্সটা তার নাম হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। কেন শান্ট ক্যাপাসিট্যান্স? দেখো এই যে আবার এই পয়েন্টের ভোল্টেজ মানে এই দিকটার ভোল্টেজটা জিরো না, এবং এই যে দেখো এটা যেহেতু কন্ডাক্টরের তারের চারপাশ দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, যেটা হচ্ছে ছড়ায় যাবে চারদিকে। এই পয়েন্টটাতে কিছুটা ফ্লাক্স আসলে থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখবা, এই যে এই পয়েন্টটাই হচ্ছে এই যে এই মেটাল পয়েন্টটাই হচ্ছে এই পয়েন্টটা। এটা যেহেতু মেটাল, কন্ডাক্টর যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতেছে, এর মধ্যেও কিছুটা ভোল্টেজ ইনডিউস হবে। এই দুইটা পয়েন্টে কিছুটা ভোল্টেজ ইনডিউস হবে, তার মানে হচ্ছে এই পয়েন্টগুলোতে হচ্ছে হাই ভোল্টেজ, আর হচ্ছে এই পয়েন্টগুলো মানে এই পয়েন্টটা, আর এইদিকে আবার জিরো। তাহলে এই পয়েন্ট আর এটার মধ্যে একটা ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হবে না, সেটা হচ্ছে C1। তেমনি ভাবে এই যে এই লিংক এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা কিছুটা ভোল্টেজ ইনডিউস হয়ে আছে, আর এদিকটার ভোল্টেজ হচ্ছে জিরো। তার মানে এদের মাঝখানেও একটা ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হবে, সেটা হচ্ছে C1। তাহলে এই যে সাসপেনশন ডিস্কের পুরো মেকানিক্যাল ডিজাইনটাকে যদি আমি ইলেকট্রিক্যাল ডিজাইন আনতে চাই, তাহলে হচ্ছে এই 3 নাম্বারটা। আমি যদি কোশ্চেন করি যে একটা সাসপেনশন ডিস্কের মেকানিক্যাল ডিজাইনকে ইলেকট্রিক্যাল ডিজাইনে কনভার্ট করে আঁকো, তখন হচ্ছে তোমরা এই জিনিসটা আঁকো। এখন এখানে কি আসছে? আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে কারেন্ট আছে। ও তোমরা লাস্ট ক্লাসে একটু আসো না, শনিবারে লাস্ট হ্যাঁ শনিবার কি বসো এক সপ্তাহ গ্যাপ পড়ে গেছে। আমরা এই ক্লাসটা আমার মানে রিভিউ করে না। আচ্ছা এখানে দেখো, এখন এই যে যেহেতু এখানে কন্ডাক্টর লাইন আর এখানে হচ্ছে 0 ভোল্ট, সেহেতু এই যে সেম কারেন্টটা পুরোটার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং একটু সিরিজ সার্কিট ক্রিয়েট হচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখো, এখানে একটা করে শান্ট ক্যাপাসিট্যান্স থাকার কারণে এর বাম পাশ দিয়েও একটা করে কারেন্ট যাচ্ছে, তাই না? এই যে দেখো এই যে এই কারেন্টটা এসে I3 আর ক্যাপিটাল I3 দুইটা কারেন্ট দেখা যাচ্ছে, আর I3 টা এসে I2 আর ক্যাপিটাল I2 দুইটা কারেন্ট কমে যাচ্ছে।
তার কারণে কি হচ্ছে, তার কারণে আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হয়। যেহেতু আরেকটা জিনিস আমি বুঝলাম, বলতো এই যে এখানকার যে ভোল্টেজ সেটা তো 0, এটা হচ্ছে তোমার 33 কেভি। এই ভোল্টেজটার মান কত? কোনটা? এই যে এইটা এটা √3 ইনটু 33, এটা তো হচ্ছে তোমার ফেজ ভোল্টেজ। ও লাইন থেকে ফেজে কনভার্ট করতেছো, তাহলে 33 ডিভাইডেড বাই √3। ডিভাইডেড এর মানটা হচ্ছে 33 ডিভাইডেড বাই √3। কেন? কারণ হচ্ছে তুমি ফেজ ভোল্টেজের মানে কি বলতো? ফেজ ভোল্টেজ হচ্ছে একটা তুমি লাইন আর একটা হচ্ছে গ্রাউন্ড, তাই না? এখানে দেখো একটা লাইন কন্ডাক্টর আর এটা তো গ্রাউন্ড, তাই না? তাহলে এই ভি ভোল্টেজটাকে আমরা ফেজ ভোল্টেজ বলবো। ফেজ ভোল্টেজ মনে আছে কানেকশন? তিনটা ছিল, ওখান থেকে ফেজ ছিল। বলছো মনে আছে? লাইন টু লাইন ভোল্টেজ, ফেজ মনে নেই? আচ্ছা দুইটা লাইনের ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, আর একটা লাইন এটা নিউট্রাল, হ্যাঁ, ফেজ ভোল্টেজ। এই দেখো এটা হচ্ছে একটা ওয়াই কানেকশন আর এটা হচ্ছে তার নিউট্রাল। তাহলে এই যে এটা হচ্ছে ধরো এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ। তাহলে এইখান থেকে এখানে আমরা যদি একটা ভোল্টমিটার ধরি, এই ভোল্টেজটা কি ভোল্টেজ? এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এটা হলো ফেজ ভোল্টেজ। তাহলে এবার প্রত্যেকটা থেকে যদি আমরা নিউট্রালের সাথে যে এর সাথে আমি নিউট্রাল ধরছি, এটা একটা ফেজ ভোল্টেজ। প্রত্যেকটা ফেজের সাথে যদি আমি নিউট্রাল ধরি, একেবারে ফেজ ভোল্টেজ ক্রিয়েট হবে। লাইন কোনটা? লাইন হচ্ছে এই দুটো এর মাঝখানে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে লাইন টু লাইন। তাহলে এই যে এই ইনসুলেটরগুলো দেখো, তাদের এক মাথা তো ধরো লাইন, আরেক মাথা কি? নিউট্রাল। নিউট্রাল বা গ্রাউন্ডেড। Grounded। তাহলে আমরা বলতে পারি না যে এক মাথা আমরা লাইনে ধরছি, আরেক মাথা গ্রাউন্ডে ধরছি, তাহলে আমরা ফেজ ভোল্টেজ পাচ্ছি না। সিস্টেমটা যেহেতু 33 কেভি লাইন, তাহলে আমাদের ফেজ ভোল্টেজ হবে 33 ডিভাইডেড বাই √3। তাহলে এই যে প্রত্যেকটা v/3, এটা হবে 33 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 3, তাই না? প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের মধ্যে সেম এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। কিন্তু যখন তোমার শান্ট ক্যাপাসিট্যান্স সিস্টেমে নিয়ে আসছো, তখন হচ্ছে সেম ড্রপ হচ্ছে। এই যে একটা লাইন ভোল্টেজ হচ্ছে 33 আর ফেজ হচ্ছে সেটাকে আমরা √3 দিয়ে ভাগ। তাহলে দেখো যে এখন আমাদের যদি তুমি ইয়া করো, কি বললাম, এই যে বাম দিকে তোমার i3 চলে যাচ্ছে, এখান থেকে i2 চলে যাচ্ছে, i1 চলে যাচ্ছে, এটা কি আমাদের দরকার আছে? না। আমরা বলছি যে একটা তুমি শান্ট ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হয়ে এখান থেকে কারেন্ট চলে যাও, এই চলে যাওয়াটা হচ্ছে আমাদের ওয়েস্ট বা লস। আমাদের আইডিয়াল সিস্টেম হচ্ছে এটা, যেটা হচ্ছে জাস্ট এই যে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স ইনসুলেটর ডিস্কের মধ্য দিয়ে কারেন্ট একটা যাচ্ছে। এখানে তুমি বুঝতেই পারতেছো যেহেতু এটা ইনসুলেটর, যেহেতু এখানে কন্ডাক্টর ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সগুলাই এই যে এখানে মেটালিক লিঙ্কগুলোকে কাট করবে, বুঝতেই পারছো। যেহেতু ইনসুলেটর এটা প্রথম পয়েন্টটায় যে পরিমাণ কারেন্ট যাবে, তারপরের পয়েন্টটায় আরো কম কারেন্ট যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সের তো একটা সেম ব্যাসার্ধ সারফেস থাকে, সেম একটা ব্যাসার্ধ ধরলে ওই অনুপাতে সে ম্যাগনেটিক ফ্লাক্সটা ছড়াই দিতে পারে। এর থেকে যত দূরে যাওয়া যাবে তত কিন্তু ফ্লাক্সটা কমতে থাকবে। আচ্ছা, এবার এখানে 3 নাম্বার চিত্রে আমাদের কি বলতেছি আমরা, যে প্রত্যেকটা ডিস্কের মধ্যে দিয়ে সেম ভোল্টেজটা ড্রপ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে একটা শান্ট ক্যাপাসিট্যান্স আছে। এই যে ড্রপ হচ্ছে না, এটা হলো আমরা একটা স্ট্রিং এফিশিয়েন্সি নামে একটা টার্ম দিয়ে সেটাকে প্রকাশ করছি। স্ট্রিং এফিশিয়েন্সিটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং। এই ছবিটার সাথে ম্যাচ করে দেখো, ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে কি বলতো? ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে স্যার হচ্ছে এই ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ, তাই না? ফেজ ভোল্টেজটা হচ্ছে এই যে গ্রাউন্ড থেকে আমাদের এই যে ক্রস আর্ম ভোল্টেজ। স্ট্রিং মানে ওই যে গেজেটটা, মানে তিনটা যে টেস্ট সিস্টেম। পুরো স্ট্রিং ভোল্টেজ মান হচ্ছে যতগুলো ক্যাপাসিট্যান্স এই স্ট্রিং ইয়ার থাকবে, তোমার ডিস্ক থাকবে, সেই ডিস্কটার এক মাথায় হচ্ছে তোমার কন্ডাক্টর থাকবে, আর এক মাথায় হচ্ছে গ্রাউন্ড থাকবে। মাঝখানে যে ভোল্টেজটা সেটাই হচ্ছে ওই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং। আর এই ভোল্টেজটা কিন্তু ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ কিন্তু না। এখানে যদি তুমি সূত্রটা লিখতে চাও, তাহলে এইদিকে কি লিখবো? ভি লিখবা না? হ্যাঁ, ডিভাইডেড বাই n এর মান 3 না, নিয়ারেস্ট v3, নিয়ারেস্ট ডিস্ক হচ্ছে v3। এখন স্ট্রিং এফিশিয়েন্সি তোমার মনে করো যে আমি এটা লাস্ট ক্লাসে বলছিলাম যে ধরো যে এই ভি হচ্ছে
হচ্ছে তোমার 30 ভোল্ট, আর V3 আমাদের হচ্ছে V1 কত দেওয়া হলো, V1 কত 10, V2 10 আর V3 ও 10, তখন কি তখন স্যার হচ্ছে মানে এফিশিয়েন্সি ম্যাক্সিমাম এফিশিয়েন্সি পাবো মানে 100% পাবো। 3 into 10 পাবো না? ইয়েস স্যার। তাহলে দেখো এখানে 100% হয়ে গেছে। এটা কোনটার জন্য? এটা হচ্ছে তোমার এই যে এটা 2 নাম্বার চিত্রের জন্য, এই চিত্রটার জন্য। এই চিত্রে হচ্ছে এটা আমাদের আইডিয়াল, প্রত্যেকটা ইনসুলেটর 100% পর্যন্ত ইনসুলেশন দিতে পারতেছে, এটা হচ্ছে এই আইডিয়াল কেসে। কিন্তু আমাদের তো কেসে এরকম না, আমাদের শান্ট ক্যাপাসিটেন্সের জন্য একটা ভোল্টেজ ড্রপ এই C1 এর মতো দিয়েও হয়, সেটাকে কমায় আনা ছিল আমাদের স্ট্রিং এফিশিয়েন্সি গোল। এটাই আমি লাস্ট ক্লাসে দেখছিলাম, আরেকবার আমি রিভিউ করে দিই। এখন মনে করো যে আমাদের প্র্যাকটিক্যাল কেসে কি হয়, প্র্যাকটিক্যাল কেসে কি তিনটা ভোল্টেজ ড্রপ তো সমান হয় না। আমরা কি বলছিলাম, সবচেয়ে নিচের যে কন্ডাক্টরের কাছের যে ডিসটা তার মধ্যে ভোল্টেজ ড্রপ হয় সবচেয়ে বেশি, তাই না? সেটা মনে করো 30 এর মধ্যে, সেখানে ভোল্টেজ ড্রপটা হলো 20, তার V2 তে হলো মনে করো 8 আর V3 তে 7, হ্যাঁ কত 2 না 30 যদি করি তাহলে উপরে 30 আর নিচে এটা হলো 20, তাই না? তাহলে উপরে 30 থাকবে আর নিচে 60 হইতেছে। উপরে 30 থাকবে না, উপরে 30 টোটাল ভোল্টেজ না, তাহলে এটা হচ্ছে ভিটা না, এই ভিটা না, এটা তো 30 মানে টোটাল ভোল্টেজটা, এটা 30 দিলা আর হচ্ছে 3 into 20 হবে না, নিচে এটা না সবচেয়ে নিচেরটা, তাহলে স্ট্রিং এফিশিয়েন্সি 50% এর নাম আসছে। মানে তাহলে ইনসুলেশনের ক্ষমতাটাও কমে যাচ্ছে। এই ইনসুলেশনের ক্ষমতাটা বাড়ায় দেওয়ারই হচ্ছে আমাদের এখানকার লক্ষ্য। এখন স্ট্রিং এফিশিয়েন্সি বাড়ায় দেওয়ার জন্য আমরা কিছু দেখছিলাম, যে সিস্টেম দেখছিলাম যে কীভাবে কাজ করছে। আসবো আমি, তার আগে যে স্ট্রিং এফিশিয়েন্সি বাড়ায় দেওয়ার সিস্টেম কি দেখতে পাবো, এটা ইম্পর্টেন্ট। কি করতে হবে, কসামটা যদি বাড়ায় দাও তাহলে শান্ট ক্যাপাসিটেন্সটার মান অনেক কমে গেল, তাহলে এই যে এই ডিস্কের এই ক্যাপাসিটেন্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা সেটা অনেক কমে গেল। তার মানে এখানে এই যে দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার মানও কম আমরা বলতে পারবো। তার মানে পুরো কারেন্টের ডিস্কের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা বলতে পারবো। একটা হচ্ছে এই সিস্টেম বাই ইউজিং লঙ্গার ক্রস আর্ম, মানে এই যে টাওয়ার থেকে যত ক্রস আর্মের আমরা দূরত্ব বাড়ায় দেবো, ধরো ক্রস আর্মটা এখন এখানে আসছে, আমরা ক্রস আর্মটা নিয়ে এসে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে তারপর ডিস্কগুলো বসাইলাম। তার মানে কি, যে এখন তোমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার দূরত্ব অতিক্রম করতে হবে শান্ট ক্যাপাসিটেন্সটার জন্য। তার মানে এই দূরত্বটায় ভোল্টেজ ড্রপ আমাদের কমে যাচ্ছে, কারেন্টও কমে যাচ্ছে, তার মানে এখানে কারেন্ট কম যাচ্ছে বলে আমরা বলতে পারবো। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি বলছিলাম, যে বাই রেডিং দ্য ইনসুলেটর। এই যে ইনসুলেটরগুলো তো সব সেম রেডিং এর হয়, তাই না? ম্যানুফ্যাকচার করে কি করতে হয়, ম্যানুফ্যাকচার করে সবচেয়ে নিচের যে এটা সেটা হচ্ছে তোমার বাড়াই দিতে হবে, যেন এখানে ভোল্টেজ ড্রপটা কমে আসে, তাই না? এই যে এখানে একটু এখানে দেখা আছে, দেখো যে in this method insulators of different dimensions are so chosen that each has different capacitance. The insulator are capacitance graded. They are assembled in a string such a way top unit has the maximum capacitance. Top unit মানে minimum capacitance. Top unit has the minimum capacitance, increasingly progressive as the bottom unit is reached. মানে বলতেছে যে এই ক্রস আর্মের যে কাছাকাছি যে ইউনিটটা সেটা হচ্ছে মিনিমাম ক্যাপাসিট্যান্স। মিনিমাম ক্যাপাসিট্যান্স তার মানে হচ্ছে এখানে তোমার কি হবে, ভোল্টেজ ড্রপটা বেশি হবে। মিনিমাম ক্যাপাসিট্যান্স মানে ভোল্টেজ ড্রপটা বেশি হবে। যত তুমি ক্যাপাসিট্যান্স কমাই দিচ্ছ ভোল্টেজ ড্রপটা এখানে কমে আসতেছে। তার মানে কি, এখানে সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ ছিল না, এখানে কমায় আনাটাই তো আমাদের লক্ষ্য। আর তেমনি টপে হচ্ছে সবচেয়ে কম ভোল্টেজ ড্রপ হচ্ছিল, আর এটাকে বাড়ায় নেওয়ার লক্ষ্য। ক্যাপাসিট্যান্সটা তোমার হচ্ছে যে এখানে একটা যে ফর্মুলা ছিল, কারেন্ট থ্রু ক্যাপাসিটর, এটা হচ্ছে V ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তার মানে এটাকে যদি তুমি দেখো V ডিভাইডেড বাই XC, তাই না? IC টা হচ্ছে এটা। এখন আমাদের আবার XC টা কি, 1/2 পাই FC না? তার মানে এই যে X এর সাথে আমাদেরকে C, এই যে C এর একটা বেসাল বলে
আইসি এক্সসি এটা আমাদের টপ ইউনিটে কমাই দেওয়া হইতে লোক তাই না এখন ভিটা কমাবো কিভাবে এক্সসিটাকে যদি কমাই দিতে পারি তাহলে ভি কমবে না এখানে তাহলে এক্সসিটার উপরে সবচেয়ে উপরে যে ক্যাপাসিটি আছে যেটা যদি সিটা আমাদের মিনিমাম হয় তাহলে এক্সট্রা ইয়া হয়ে যাবে না বড় হয়ে যাবে না তাহলে কি পাবো এই তোমরা বুঝতে পারতেছো কি বলতেছি Yes, sir. তাহলে আবার বলি সবচেয়ে টপে কি করতে হবে সবচেয়ে টপে কম ভোল্টেজ ড্রপ হয় না হ্যাঁ, সেখানে ভোল্টেজ ড্রপটার পরিমাণ বাড়াই দিতে হবে বাড়াইতে হবে। আর সবচেয়ে নিচে সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ হয় না তাহলে সেখানে কমায় আনতে হবে সবচেয়ে উপর তোমরা এই সূত্রগুলো তো মনে আছে তাই না যে IC = V/X হ্যাঁ, তাহলে VC যদি করি আমরা IC * XC লিখতে পারি না হ্যাঁ, আর XC মানে কি XC মানে হলো 1/2 পাই CFC ওরা কি বলছে সবচেয়ে টপ ইউনিটে মিনিমাম ক্যাপাসিট্যান্স মিনিমাম ক্যাপাসিট্যান্স মানে C এর মান সবচেয়ে কম কম। C এর মান মানে কি XC এর মান সবচেয়ে বেশি হ্যাঁ, XC এর মান যদি বেশি হয় তাহলে আমাদের VC এর Voltage মান drop টা বাড়াতে হবে। তাহলে টপ ইউনিটের ভোল্টেজটা আমরা বাড়াই দিতে দিলাম না হ্যাঁ। বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ ওই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এটা কি আলাদা লিখতে হবে না আমি শীট আছে শীটে দিয়ে দেবো বেচ লেগে মিটিং এর জন্য ব্যাচ বেচ স্টাডি লিখে দিন। সাইড লেগে আর রুম নাম্বার লেগে দিতে শাহরিয়ার ভালো হবে না আজকে চলে আসছে আজকে মনিটর শুরু হয়েছে কে কে রেগুলারে ক্লাস করে আকাশ চলে এই তিনজন। থ্যাংক ইউ স্যার শাহরিয়ার বলো এখন হচ্ছে যদি সবচেয়ে নিচের ডিস্কে এই ডিস্কে ক্যাপাসিটেন্সে কি করবো কমাই দিতে হবে তার ওইখানে হচ্ছে ভোল্টেজ জুড়ে সবথেকে বেশি হবে এখন যদি আমরা এখন আসো তো সামনে আসো সরি সামনে সামনে আসো বোর্ডে একদিকে করো সবচেয়ে নিচে ইউনিটে কি করতে হবে ক্যাপাসিটেন্স আমি সূত্র লিখে দেখতে করো এটা ধরো সবচেয়ে নিচের ইউনিট এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হলো কি IC XC হইতেছে আমরা কম ক্যাপাসিটেন্স কি করব আসো নিচেরটা সবচেয়ে নিচেরটা সবচেয়ে নিচেরটা আগে বেসিক ক্লিয়ার করো সবচেয়ে নিচেরটায় ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি হয়েছে তাই না এখন সেই ভোল্টেজ ড্রপটা কমাই দিতে হবে তুমি কি করবে মোবাইল যদি তাহলে আমাদের যে এক্সি সমস্যা 1/2/8 এখন ভোল্টেজ ড্রপটা কমাই দিতে হবে তাই না তাহলে ভোল্টেজ যদি কমে যায় তাহলে এক্সি মধ্যে তো সেগমেন্টটা কমে আসতে হবে তাহলে সি কি করতে হবে সি জাস্ট বাড়াই দিতে হবে লেখো মানে 3 দিয়ে লেখো সি বাড়াই দিতেছো আর লেখো সি দিয়ে উপরে দিতে হবে বের আছে উপরে আরে এই যে বাচ্চা আছে তাহলে এক্সিকিউট হচ্ছে এক্সি কমতেছে লেখো 3 দিয়ে নিচে দিয়ে দিতে হবে কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে তাহলে ওই যে বিসি আইসি এক্সি এর ইকুয়েশন কি হচ্ছে এক্সি কমতেছে না এক্সি কমতেছে তাহলে বিসি কমবে না বাড়বে বিসি এক্সি কমতে যায় বিসি বাড়বে এই আইসি এক্সি কমতেছে বিসি কমবে না আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো কিনা সেটা জি স্যার বুঝছি কিন্তু সামনে গেলে একটু কেমন হবে বদরু তুমি বুঝছো তুমি আসবে নাকি সামনে? আচ্ছা আমার কথা হচ্ছে তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার সেটা হয়েছে কিনা সেটা আমার তাহলে আমি কি দেখতেছি যে সবচেয়ে লাইনের কাছাকাছি ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ সবচেয়ে বেশি হয় আর সবচেয়ে উপরেরটা হচ্ছে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম হয় আমরা এমনভাবে ম্যানুফ্যাকচার করবো যেন প্রত্যেকটার মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হয় এটা যেহেতু আগের থেকেই বেশি ভোল্টেজ ড্রপ হবে সেহেতু এটার ক্যাপাসিটেন্সটা আমি কি করতেছি বাড়ায় দেওয়ার মাধ্যমে এর ভোল্টেজ ড্রপটা কমায় আনতেছি এইখান তাহলে কি হবে এই যে এই ইউনিটের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে উপর ইউনিটের মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা বুঝতে পারতেছো দুইটা সমান এটা ঝামেলা না যে প্রত্যেকটা ডিস্ক আলাদা আলাদাভাবে ম্যানুফ্যাকচার করতে হবে
এটা তো একটু ঝামেলা, তাই না? এই জন্য তিনটা পদ্ধতি আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝছো? এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। ইউজিং লঙ্গার ক্রসআর্ম, এটা তো তোমাদের চোখের বুঝতেই পারতেছে যে লঙ্গার ক্রসআর্ম দিলে এই দূরত্বটা বেড়ে যাওয়ার জন্য এই কাজ হচ্ছে। যেটা বুঝতে হবে আবার স্পেসটা বাড়া হ্যাঁ, যেটা পসিবল। যদি এরকম বসে আছে তাহলে যে তিনটা বেশি আছে এই তিনটা বেশি ডিসপ্লে করবো না বুঝি। মানে এটাতে আসলে ইউজিং লঙ্গার ক্রস দিবেন হ্যাঁ। অথবা যে কোনো একটা তিনটা বড় প্রশ্ন হিসেবে তিনটা দিতে পারি, অথবা একটা ব্যাখ্যা বলতে পারি ছোট প্রশ্ন হিসেবে। আর 3 নাম্বার পদ্ধতি দেখো, এটা হচ্ছে সবচেয়ে কমন পদ্ধতি, এটাই হলো সবচেয়ে মানে প্র্যাকটিক্যাল পদ্ধতি। আচ্ছা, তোমরা আগে আমাকে বলো যে এখানে একটা কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো সেলফ ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হলো শান্ট ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে এই কারেন্টটা হচ্ছে সিরিজে নাই, আরেকটা পথ পাইসের জন্য সেই দিয়ে চলে যাচ্ছে। মানে এই যে এই কারেন্টটা যে ঢুকতেছে তার মধ্যে থেকে আইসি কারেন্টটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? সিরিজ কারেন্টটা মাইনাস হয়ে যাচ্ছে আইসি কারেন্টটা। ওই পরিমাণ কারেন্ট তো ওই পরিমাণ কারেন্টটা বাইরে থেকে যদি তুমি ইনজেক্ট করে দাও তাহলে কি হবে? এই পয়েন্টে কারেন্টটা সেম থাকবে না? এখানে আই কারেন্ট আসলো, সেম কারেন্টে যাবে। আই কারেন্ট এসে শান্ট ক্যাপাসিটেন্সের জন্য I2 বের হয়। এই কারেন্টটা I থেকে মাইনাস হয়, I মাইনাস I2 কিন্তু এই যে পরে রাখে, তাই না? এখন এই I2 কারেন্টটা যদি আমরা কোনোভাবে বাইরে থেকে ইনজেক্ট করে দেই তাহলে এই কি দেখবে যে এটা এই পয়েন্টে কারেন্টটা জিরো না, তাহলে সেম কারেন্টটা চলে যাবে। এই পদ্ধতিটার নাম হলো বাই ইউজিং গার্ড রিং। এই যে এটাকে বলা হচ্ছে গার্ড রিং। হ্যাঁ, গার্ড রিং এর মাধ্যমে আমরা এই কাজটা করে দিই। এগুলো সব আগে ক্লাসে পড়া। আর ম্যাথটা ম্যাথ শুরু করার আগে এটাও তো একটু রিভিউ করা হবে, তাই না? মনে আছে? হ্যাঁ তোমাদের দুজন তো মনে আছে শান্তি? ম্যাথে চাই, রাইট? ম্যাথ করার সময় ওরা খেয়াল করতে হবে। আচ্ছা, দেখো যে in a 33 kV overhead line there are 3 units of string of insulators. If the capacitance between each insulator pin and earth is 11% of self capacitance of each insulator, find distribution of voltage over 3 insulators and string efficiency. তাহলে দেখো কি কি মান আছে। 33 kV overhead line, এটা কি মান ভ্যালু বলো তো? এটা হচ্ছে লাইন নাকি ফেজ ভোল্টেজ সেটা আগে বলো। ফেজ ভোল্টেজ আবার স্যার 33 kV লাইন বলছে, ওভার লাইন এটা হচ্ছে লাইন ভোল্টেজ। 33 kV কোনো ফেজ ভোল্টেজ শুনছো? 11 kV, 33 kV, তারপর হচ্ছে তোমার 230, তারপর 132, এগুলো কি কোনো ফেজ ভোল্টেজ? হ্যাঁ, এটা হচ্ছে লাইন ভোল্টেজ। এটাকে ফার্স্ট তুমি কি কনভার্ট করবে? ফেজে কনভার্ট করবে। তারপর সেই ফেজে কনভার্ট করার পরে ভোল্টেজটা বলতে হবে, সেটা হচ্ছে সেই দিক। তারপর দেখো কি ভ্যালু। তুমি একটু খাতায় লিখো না, খাতায় লিখো একটু। কোশ্চেন সব লিখবো? না না, কোশ্চেন না, জাস্ট কি কি দেয়া আছে। গিভেন 8.1 দাও এক্সাম্পল। গিভেন লাইন ভোল্টেজ 33 kV, ফেজ ভোল্টেজ হচ্ছে 33 ডিভাইডেড বাই √3, এই ভ্যালুটা যে এখান থেকে লিখবা 19 ফেজ ভোল্টেজ। এই ফেজ ভোল্টেজ হচ্ছে 33 ডিভাইডেড বাই √3, 19.05। ফার্স্টে লিখবা যে লাইন ভোল্টেজ হচ্ছে 33 kV, অতএব ফেজ ভোল্টেজ হচ্ছে 33 ডিভাইডেড বাই √3, 19.05 ডিভাইডেড বাই √3। আচ্ছা, এই দেখো যে ভোল্ট এর পাশে লিখে দিবা এইটাই হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং। মানে প্রত্যেকটা স্ট্রিং এর আপার স্ট্রিং এবং লোয়ার স্ট্রিং এর মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটাই হচ্ছে এই দুইটা। কারণ কি এটাই তো ফেজ ভোল্টেজ, তাই না? তাহলে সেটা লিখে এটাই হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং। তারপর ম্যাথ আসবে। আচ্ছা, আরো দুই একটা ইনফরমেশন আছে, সেটা কি বলে নিই। আমাকে বলো যে লাস্ট ক্লাসে আমরা একটা ইয়া দেখছিলাম না, এটা কনস্ট্যান্ট ছিল কি C1 is equal to KC না? C1 is equal to KC। এই C1 টা কি? C1 হচ্ছে আমাদের Shunt শান্ট capacitance। ক্যাপাসিট্যান্স। তারপর হচ্ছে C টা হচ্ছে এই যে সেলফ ক্যাপাসিট্যান্স।
তাহলে C1 আমরা যে শান্ট ক্যাপাসিট্যান্সকে রিপ্লেস করে দিলে প্রত্যেকটা কেসি লিখতে পারবো, প্রত্যেকটা কেসি লিখতে পারবো। এখন এই যে এই ইনফরমেশনটা দেখো, if the capacitance between each insulator pin and earth, each insulator pin হচ্ছে মনে করো এই A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে গ্রাউন্ড পর্যন্ত এটা এবং সেল ক্যাপাসিট্যান্স অফ ইচ ইনসুলেটর এই মানে হচ্ছে এই সি এর অনুপাতটা হচ্ছে 11%। কথাটার মানে বুঝছো? মানে হচ্ছে যে প্রত্যেকটা এই যে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স হচ্ছে কে হচ্ছে 11%। C1/C is equal to 11%। এটা বলে দিছে না এরা? তাহলে এই যে 11%টাই কে না হবে, তাহলে 11% কে তুমি লিখতে পারবে 0.11, এখান থেকে k is equal to 0.11 তুমি লিখতে পারবে। এরপরে দেখো যে আমাদের কোশ্চেনে কি বলছে যে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ওভার 3 ইনসুলেটর, মানে প্রত্যেকটা ইনসুলেটরের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা চাইছে, আর স্প্রে এফিশিয়েন্সি এফিশিয়েন্সিটা চাইছে। কারণ ম্যাথ এটা যে লাস্ট ক্লাসে আমাদের আমার স্যার এতগুলো সব এইভাবে করে করতে হবে, এইভাবে তুমি যদি সূত্র মুখস্থ করতে পারো সূত্র মুখস্থ এটা করা আরেক কথা। আর যদি তুমি একটু মাথা খাটাই করতে পারো, এটা 2 মিনিট বেশি লাগবে, এটা সহজ, এটা সহজ, তাই না? এটা সহজ। এখন দেখো ওই যে জাংশন এ তে যদি কেসিএল করো, জাংশন এ তে কারেন্ট ঢুকতেছে একটা না, বড় I2 ক্যাপিটাল I2 ঢুকতেছে, বের হইতেছে ক্যাপিটাল I1 আর স্মল I1, তাই না? তাহলে I2 I1 I1 লিখতে পারো না? I2 মানে কি? এটা ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা যেটা যায় সেটার ভ্যালুটা কি বলতো? ক্যাপাসিটি যে আরেকবার লিখি এখানে IC, ক্যাপাসিট্যান্সের মধ্যে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে V ডিভাইডেড বাই XC, তাই না? এখন XC আবার তুমি কি জানো? 1/2πfc না? 2πf, এটার মানে কি ওমেগা জানো না তুমি? ওমেগা ইজ 2πf। তাহলে এটাকে আমরা XC কে আমরা ওমেগা C লিখতে পারি না? তাহলে V ডিভাইডেড বাই 1/ωc লিখতে পারি। প্রত্যেকটা J আছে কিন্তু J ওমেগা C, যেটাকে যেখানে ধরো J আছে, XC হলো 1/Jωc, আবার এখানে হলো Jωc, লিখে নিতে পারো। তাহলে V/1 ডিভাইডেড বাই Jωc, এটাকে কি লেখা যায়? V ইনটু J ইনটু ωc না? রেসপন্স করে না আচ্ছা, ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে V/XC। XC ওমেগাকে আমরা কি 2πfc, আর 2πf মানে হচ্ছে ওমেগা, ওমেগা C, তাই না? তাহলে 1/Jωc আমি বলতে পারি না? হ্যাঁ এটা এখানে বসাচ্ছি। তাহলে 1/Jωc যদি বসাও তাহলে J Vωc লিখতে পারো না? এটাই আমি বলতেছি। মানে একটা কাজ দেখো পরের লাইনেই দেখো আমাদের লিখে নাও দেখো লিখছো? সেকেন্ড লাইনে খেয়াল করো। সেকেন্ড লাইনে দেখো কোনো জে আছে, যেগুলো কোথায় গেল? প্রত্যেক উভয় পক্ষ থেকে জেকে আমরা ভাগ করে দিচ্ছি। I2 টাকে আমরা কি লিখতে পারি? দেখো I2 হচ্ছে এই কারেন্টটা, এই কারেন্টটা মানে এই ক্যাপাসিট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা ইনটু তার রিঅ্যাকট্যান্স, তাই না? তাহলে এই ক্যাপাসিট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত? V2 না? V2 আর হচ্ছে যে সূত্র ওমেগা সি, I equals to J V omega C, যেহেতু উভয় পক্ষ থেকে তুমি বাদ দিছো, তাহলে পরে থাকলো কি? জাস্ট V omega C। ভিটা কোনটা হবে? I2 যে ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে তার যে ভোল্টেজটা সেটাই না? এই যে দেখো এখানে ভোল্টেজটা কিন্তু V2, তাহলে V2 omega C লিখছো এই জায়গায় I2 এর পরিবর্তে, বুঝলা? তারপরে বড় I1 আসে, বড় I1 মানে হচ্ছে এটা, এর ভোল্টেজটা কত? V1 না? V1 omega C, এই যে সেই V1 omega C আমি এখানে লিখলাম, বুঝা গেছে?
এরপরে দেখো যে ছোট i1 কি, ছোট i1 হচ্ছে এই যে v ওমেগা c1, c1 কে আবার আমরা কি বলবো, kc লিখি না? এই লাইনটার আগে এই লাইনটা কি বুঝতে পারছি না? দেখো একটু যে i2 is equal to i1 plus i1, এক লাইন বুঝাই দিই তাহলে বুঝতে পারবে। তাহলে আমার v2 ওমেগা c is equal to i1 এর জন্য v1 না, যে v1 ওমেগা c। i1 ছোট i1 এর ভোল্টেজ ড্রপটা কি দেখো, এটা একটু বুঝে নাও। এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত, v1 না? এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মধ্যে থাকা ভোল্টেজ ড্রপটা কি, v1 হবে, কারণ এই প্যারালাল কানেকশন আছে, এদিকে হচ্ছে ভোল্টেজ, এদিকে হচ্ছে ভোল্টেজ হবে। তাহলে v1 লিখলাম, ওমেগা কি চেঞ্জ হবে, ওমেগা লিখলাম, কিন্তু c টা কি, এখানকার c টা কি kc না? ওই যে আগে আমি লিখছিলাম যে c1 is equal to kc বা k equals to c1 by c না, যে এখান থেকে c1 হলো kc, এই kc হচ্ছে এখানে লিখছি, এটা kc লিখলাম। এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো ওদের মতো, তাহলে কি লিখবো বলো, v1 k ওমেগা c, v1 এই যে রিঅ্যারেঞ্জ করলে এটা চলে আসবে, বুঝতে পারছো সেকেন্ড লাইনটা কিভাবে আসছে? আচ্ছা, এরপরে দেখো কি করছে থার্ড লাইনে, প্রত্যেকটা থেকে ওমেগা সি সেম কমন না, হ্যাঁ এটা সেকশন এটাকে ভাগ করে দিছে, তাহলে কি পড়ে থাকলো, v2 পড়ে থাকলো। আর দেখো v1 কমন নেওয়া যায় না, v1 কমন নিলে 1 প্লাস k থাকে না, k এর মানটা তুমি জানো না, k এর মান 0.11, তাহলে k এর মানটা বসাই দিছে 0.11, তাহলে v2 আর v1 এর মধ্যে সম্পর্ক পাইছো না? আমাদের কি প্রত্যেকটা ভোল্টেজকে v1 এর সাপেক্ষে আমরা বের করি, তাই না? লাস্ট ক্লাসে বলছিলাম। এই জাংশনে ক্লিয়ার? यस सर। अरे इसी ये किसों पे मुड़े रे मुड़ा एनालिसिस KCL বুঝতে পারছো? চারিয়ার বোঝো। এবার সেম ভাবে জাংশন বি তে আসো, জাংশন বি তে দেখো এই যে বি তে খেয়াল করো, বি তে তোমার ভোল্ট কারেন্ট হচ্ছে লিখছো, দেখেছে বোর্ডের দিকে দেখো, জাংশন বি তে দেখো কারেন্ট হচ্ছে কি i হচ্ছে না, আর বের হইতেছে স্মল i2 ক্যাপিটাল i2, তাহলে এই দেখো সেটা এখানে লিখছে i3 is equal to ক্যাপিটাল i2 স্মল i2, i3 এই কারেন্টটা দেখো i3 তে ভোল্টেজ ড্রপটা কি v3 না, এই জন্য দেখো v3 ওমেগা c লিখছে। i2 টা কি হবে, i2 এর এখানে এসে দেখো তোমার ভোল্টেজ ড্রপটা কি v2 না, তাহলে v2 ওমেগা c লিখছে। ছোট i2 এর বেলায় আসে দেখো, ছোট i2 এর বেলায় এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ড্রপটা, এই পয়েন্ট থেকে এই গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ড্রপের সমান হয় না, দেখো এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ ড্রপটা, এখান থেকে এই গ্রাউন্ডের পর্যন্ত ভোল্টেজ ড্রপের সমান হবে না, কারণ হচ্ছে দেখো এই পয়েন্টে থেকে গ্রাউন্ড, এই ভোল্টেজ ড্রপটা এই পয়েন্ট থেকে গ্রাউন্ড সেম হবে না, সেকেন্ড কারণ হচ্ছে দেখো এ গ্রাউন্ড দেখতেছে, এই গ্রাউন্ড দেখার আগে এই ভোল্টেজ ড্রপ দুটো দেখবে না, একটা পয়েন্ট থেকে গ্রাউন্ডের ভোল্টেজ অন্য ওই পয়েন্ট থেকে অন্য দিকে গ্রাউন্ডের ভোল্টেজ সেম হবে না। মনে করো এটা একটা পয়েন্ট, এখান থেকে সে একদিকে গ্রাউন্ড আছে, এটা আরেক দিকে গ্রাউন্ড আছে, এই ভোল্টেজ ড্রপটা v1, এই ভোল্টেজ ড্রপটা v2, দুটো সেম হবে না, সেম কারণ হচ্ছে এরা নিচের মধ্যে প্যারালাল আছে, তাই না? তাহলে দেখো এই পয়েন্ট থেকে আমরা যদি গ্রাউন্ডের দিকে যাই, দুইটা ভোল্টেজ পাবো না, v1 আর v2, তাহলে এই যে দুইটা ভোল্টেজ যোগ করলে v1 প্লাস v2 হবে না, তাহলে এই এতটুকু ভোল্টেজ v1 প্লাস v2 বলতে পারবা? কারণ কি বলতো, এখান থেকে সে গ্রাউন্ডে যেতে দুইটা ভোল্টেজ ড্রপ পাচ্ছে, এখান থেকে যে গ্রাউন্ডে যেতে ওই সেম ভোল্টেজ ড্রপটাই পাবে না সে, এটা মাত্র বললাম, এটাই এখানে করছে দেখো, যে এই যে i স্মল i2 যেটা এই i2টা সে এই পুরো ভোল্টেজ ড্রপটা পাবে, v1 প্লাস v2 পাবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে ওই যে সূত্রের কে দিলাম ওমেগা সি অফ পাইছি, তাহলে এটা বুঝলাম। এরপরে এসে দেখো কি হইতেছে, ওমেগা সি থার্ড লাইনে দুই পক্ষ থেকে আবার কাটি দিলাম, বুঝলা?
এই ওমেগা সিটা কাটে দিলাম উভয় পক্ষ থেকে, তারপর থাকলো কি V3 থাকলো, তারপর V2 থাকলো, V1 প্লাস V2K থাকলো। এখন দেখো যে V2K তুমি পাইছো না এক নাম্বার ইকুয়েশনে, V2 এর এই মানটা তুমি এখানকার V2 তে বসাও। এই লাইন পর্যন্ত ক্লিয়ার? দেখো তো বোর্ডের যে টিভির যে ইয়া করা এই লাইন পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই লাইনটার পর্যন্ত ক্লিয়ার। এরপরে কি করছে দেখো, এক নাম্বার ইকুয়েশনে আমি V2 এর মান পাইছি না V1 এর সাপেক্ষে, এই লাইনে দেখো প্রত্যেকটা V2 কে আমি এই মানটা দিয়ে রিপ্লেস করছি। V2 সমান কি 1.11 V1 না, এখানে দেখো এই V2 এর পরিবর্তে 1.11 V1 লিখছে। আবার দেখো এই V2 এর পরিবর্তে 1.11 V1 লিখছে। বুঝতে পারছো ফোর্থ লাইনটা? আগে বুঝছো? এখন টোটালটা যোগ করে দিচ্ছি। আগে রিপ্লেস করা হয়েছে কি বুঝতে পারছো? যে এক নাম্বার ইকুয়েশন থেকে V2 এর মানটা ওটা বুঝতে পারছো। টোটালটা এবার যোগ বিয়োগ করা হয়েছে। দেখো তো এই লাইনটাতে প্রত্যেকটা টার্ম V1 দিয়ে না, তাহলে যোগ করা যাবে, সবগুলো যোগ করা হয়েছে। Efficiency 85%. 85 আসছে? 86. 85 ঠিক আছে, 85.8। স্যার পরীক্ষা যদি এরকম ম্যাথ আসে তাহলে পাশে ডায়াগ্রাম দেখে ডায়াগ্রামটা আঁকে নিতে হবে। ডায়াগ্রামটা দেখবেন শুধু ম্যাপ দেবে। সলিউশন করতে হবে ডায়াগ্রাম আপনি না আঁকলে তুমি বুঝতে পারবেন না। ডায়াগ্রাম না থাকলে আমি নোট ধরবো কোথায়? হ্যাঁ, এটা আঁকে মানে আঁকতে হবে। তো করো তুই। সূত্র সেটা তুমি যদি ব্রেনের কম্প্রেসার দিতে চাও দিবা, আমার তো সমস্যা নেই। এই V3 মান যে পাওয়া গেল এটা বুঝতে পারছো? তাহলে কি পাইলা বলো তো? V1 এর সাপেক্ষে তুমি V2 পাইলা, V3 পাইলা না? তাহলে তুমি এই যে বড় V, এটা V মানে কি V1 প্লাস V2 প্লাস V3, এই V এর মানটা তুমি পাইছো না? 93 কে রুট দিয়ে ভাগ করে 90.05, এটাই যে এখানে রিপ্লেস করছো। আর V1 তো V1 ই থাকলো, V2 এর মান তুমি 1.11 V1 আর V3 এর মান 1.342 V3, এটা এখানে বসাই দিছো। বুঝে গেল? এখানে তো V1 মানটা হবে V1 এর মান এখানে। সবগুলো তো V1 বিজ্ঞান দূর করতে পারলে আর সব লেগেছে সব মাল্টিপ্লাই আকারে আছে বিজ্ঞানের। প্রত্যেকটা মান দেখো পাইছো তুমি V1 এর সাথে, তাহলে তুমি V1 কে রিপ্লেস করে দিও সব জায়গায়, তাহলে V1 এর মানটা পাওয়া যাবে। তাহলে এসিং এফিশিয়েন্সি পাওয়ার আগে তুমি হচ্ছে কি এসিং এফিশিয়েন্সি তো চাইনি এখনো, V1 টা পাইলে না? অনেক বুঝুন। আচ্ছা, V1 মানে কি সবচেয়ে উপরের ইউনিটটা, যেটা যেটা হচ্ছে তোমার ক্রস আর্মের সাথে যে ইনসুলেটরটা লেগে ঝুলে থাকে সবচেয়ে কাছে ক্রস আর্ম, সেই ভোল্টেজটা তুমি পাইছো V1। V1 এর ভ্যালুটা তুমি পাইছো হচ্ছে 5.52 কিলোভোল্ট, সবথেকে কম। সবচেয়ে উপরেরটা কি? সবথেকে কম ভোল্টেজ ড্রপ হয় না সেখানে V1 এ। কন্ডাক্টরের সবচেয়ে কাছে যেটা সেখানে ভোল্টেজ ড্রপ বেশি হয়, উপরেরটা সবচেয়ে কম হবে না? V1 এর মান পরে এক নাম্বার সমীকরণে যদি বসায় দাও তাহলে V2 পাবা না? আবার V1 এর মান যদি এই সমীকরণটায় বসায় দাও V3 পাবা না? V1 পাইছো, তাহলে V3 পাইলা, V2 পাইলা না? স্যার এগুলো যদি না লিখে আমি V1 মানটা পাইছি পুরো লাগে V2 দিয়ে আবার এই মানটা বলতে ওই যেগুলো আমি ভোল্টেজ একটা মিডিয়াল ইউনিট এগুলো লেখা যাবে। এটা তোমার বোঝার জন্য V1 V2 V3 দিয়ে তুমি যদি লিখতে লিখতে সমস্যা নেই। তাহলে এখন কি তোমার হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল যে জিনিসটা ফেস করি সেটাই আমরা পাইলাম, যেটা হচ্ছে তোমার কন্ডাক্টরের সবচেয়ে কাছে, তার মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সবচেয়ে বেশি হইতেছে। আর যেটা হচ্ছে তোমার ক্রস আর্ম থেকে সবচেয়ে কাছে, মানে হচ্ছে কন্ডাক্টর থেকে সবচেয়ে দূরে, তার মধ্যে ভোল্টেজ ড্রপটা সবচেয়ে কম হইতেছে, যেটা হচ্ছে তোমার। এখন দেখো যে এই যে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং, যে যে ফেজ ভোল্টেজটা সেটা দিয়ে হ্যাঁ পার্সেন্টেজ বাই করো, সূত্রটা লিখো। ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং মানে হচ্ছে তোমার হ্যাঁ ভোল্টেজ
যে সূত্র সূত্র না স্যার এই যে প্রকাশ করার কোনো ইয়ে আছে আচ্ছা প্রকাশ করে এটা এটা এফিসিয়েন্সি সব এটা কোনো প্রতীক নেই আর কি। ভোল্টেজ এফিসিয়েন্সি স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে তোমার ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং ডিভাইডেড বাই নর্ম অফ এক্সিন অ্যাক্রস ইনটু এইচই। এটা দেখে নাও। আমি কয়েকদিন সব ক্লাসে স্যার থিওরি বলা হয়েছে মাথা সব ম্যাথ নাই ভালো হয়ে গেছে এই সাবজেক্টে ম্যাথ পাওয়া অনেক ভয়ের কিছু ম্যাথ বেশি আছে এই সাবজেক্ট প্রত্যেকটা তো বেশি ম্যাথ আছে। আচ্ছা এই স্ট্রিং এফিসিয়েন্সি করছো স্টাডি করছো স্ট্রিং এফিসিয়েন্সি পর্যন্ত করছো তাহলে কি নেক্সট ম্যাথে যাবো শেষ হয়েছে? আচ্ছা নেক্সট ম্যাথ আসছে ম্যাথ আমাদের এই কয়টা দিয়েছে আমি দেখি 6টা ম্যাথ দিচ্ছি 6টা ম্যাথই করবো আমি ক্লাসে যে কয়েকটা পরে পড়াবো ছয়টা সবটা একই নিয়ম স্যার। মোটামুটি এখানে মনে করো এখানে এরপরে এখানে গিভেন ভ্যালুগুলো কি আছে এখানে 8.2 দিয়ে potential across top unit দেখো যে potential across top unitটা কোনটা যেটা ক্রস আনার সবচেয়ে কাছে এটা হচ্ছে V1 সবচেয়ে উপরে near to the tower middle unit আর 8 কিলোভোল্ট and 11 কিলো আমরা আগের ম্যাথটায় এই যে ভোল্টেজগুলো বের করছি আর এখানে এই ভোল্টেজগুলোই দেয়া আছে তাহলে ওই যে একদিক থেকে ম্যাথ করি আরেক দিক থেকে বের করা আরেক দিক থেকে ম্যাথ করি অন্যদিকে বের করি এই অবস্থায় ক্যালকুলেট দ্য রেশিও অফ ক্যাপাসিট্যান্স বিটুইন পিন এন্ড আর্ট এন্ড টু দ্য সেল ক্যাপাসিট্যান্স পিন এন্ড আর্ট মানে কোনটা পিন এন্ড আর শান্ট ক্যাপাসিট্যান্স পিন থেকে গ্রাউন্ড আছে এটা কোনটা বলবো সিওন পিন কোনটা বুঝতে পারছো ওই যে হোল্ড করা যে এ বি সি এগুলো প্রত্যেকটা কিন্তু পিন পিন টু আর্ট বলতে বোঝাইতেছে হচ্ছে এই পিন থেকে এই আর্টের মাঝে এই ভোল্ট এই ক্যাপাসিট্যান্সটা তাহলে কি শান্ট না শান্ট ক্যাপাসিট্যান্স আগে স্যার তাহলে শান্ট রেশিও অফ ক্যাপাসিট্যান্স বিটুইন পিন এন্ড আর্ট মানে শান্ট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই সেল ক্যাপাসিট্যান্স এটা রেশিও চাইছে এটা রেশিও মানে কে না কে তাহলে কেটা বের করতে বলছে এক নাম্বার C1 এবং C এর রেশিও C1 ডিভাইডেড বাই C কত সেটা চাইছে এক নম্বরে দুই নাম্বার হচ্ছে লাইন ভোল্টেজ আগেরটা যেমন 33 কেভি বলে দিছে এখানে কত লাইন ভোল্টেজ হবে সেটা বের করতে বলছে দুই নাম্বার কোশ্চেন এই যে দা লাইন ভোল্টেজ এটা কত আর তিন নাম্বার হলো এসি এফিসিয়েন্সি কত সেটা বলছে তাহলে তোমার হচ্ছে এখন V1 V2 এর মানটা দেয়া আছে সেখান থেকে তুমি ফার্স্টে কি এর মানটা বের করতে পারো প্রথম V1 এর মান হচ্ছে 8 কেভি না নাকি 11 কেভি সবচেয়ে উপরটায় বিয়ার হচ্ছে হ্যাঁ 8 কেভি আর হচ্ছে মিডলটা হচ্ছে 11 কেভি V1 কেন 8 কেভি দিলে কারণ উপরটা সবচেয়ে বড় বিয়ার তো এখানে তাহলে দেখো এখানে V1 8 কেভি V2 11 কেভি বলা আছে এক নাম্বার হচ্ছে আমাদের রেশিও বের করতে হবে বা কে এর মানটা বের করতে হবে কে এর মান বের করার জন্য যে প্রথম তুমি কেসিএল করো যদি যে এক নাম্বার জাংশন আগের ম্যাথটার এক নাম্বার জাংশনে যে বের করছিলা জি স্যার এই কাজটুকুই করো এই কাজে দেখো আমাদের V1 এবং V2 এর মানটা দেয়া আছে না এখন এই 8 আর 11 দেয়া আছে তাহলে কে এর মানটা বের করতে পারবো না এখান থেকে আমরা এটাই চাইছি দেখো যে এখানে আমাদের এই যে V1 কে V2 এর সাপেক্ষে আমরা কে এর সাপেক্ষে নিয়ে আসছি V1 এবং V2 এর ভ্যালুটা 8 আর 11 বসাইছি এখান থেকে কেটা বের করছি এখানে উপরে লেট দিকে করে চলে অ্যাপ্লাইং কিশোর স্টার্ট বা ইস্যু করা লাইন হ্যাঁ অ্যাপ্লাই কারশফস কারেন্ট মানে কেসিএল টু জাংশন এখান থেকে
করো সবাই কে এর মান পর্যন্ত। আচ্ছা ভিজিটা বের করতে পারবো, কে এর মানটা বসে মানে ভি ওয়ানকে তুমি ভি থ্রি এর একটা বের করে সেখানে তো তুমি বের করতে পারতেছো।